হয়েছে আপনি ডি নাম্বার বলছে হাউ দিয়ে, হাউ ডাজ চুবকপ রিয়াক্ট হোয়েন লোমা অ্যারাইভস, যখন লোমা পৌঁছায় তখন চুবকপ প্রতিক্রিয়া দেখায় কিভাবে। হাউ মানে আমরা জানি হাউ কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে আবার অ্যাডভার্ব হতে পারে। কখন বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ আর কখন বুঝবো এটা অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ কেমন দিয়ে প্রশ্ন করলে পাবো। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি উত্তরে বলছো আই এম ফাইন। আমি বলছি যে হাউ ইজ বাংলাদেশ, তুমি বলছো বাংলাদেশ ইজ বিউটিফুল। এই হাউটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু যখন হাউ মানে কেমন ভাবে বা কিভাবে, তখন কিন্তু অ্যাডভার্ব। যেমন হাউ ক্যান এ স্টুডেন্ট গেট জিপিএ 5, কিভাবে একটা স্টুডেন্ট জিপিএ 5 পেতে পারে। হাউ হ্যাভ ইউ কাম হেয়ার, তুমি এখানে কিভাবে এসেছো। এই যে কেমন ভাবে বা কিভাবে, এই অর্থে কিন্তু অ্যাডভার্ব হয়। এখানেও দেখো বলছে হাউ ডাজ চুবকপ রিয়াক্ট, চুবকপ কিভাবে রিয়াক্ট দেখায়। তা আমরা আরেকটা বোঝার উপায় ছিল যে হাউ কে আমরা অ্যাডজেক্টিভ পাবো কোন স্ট্রাকচারে। সবসময় তো সব ইংলিশের বাংলা আমরা জানি না। সেক্ষেত্রে যখন দেখবো যে হাউ প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট আছে, এরকম যখন থাকবে, এই হাউটাকে আমরা বলবো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, রাইট। লিঙ্কিং ভার্ব তো বোঝো সবাই। লিঙ্কিং ভার্ব মানেই কিন্তু যে ভার্বটা শুধু সমান সমান অর্থ প্রকাশ করে এবং সাবজেক্টের সাথে এটাকে যুক্ত করে। যদি বলা হয় যে হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন, তুমি বলবো মাই মাদার ইজ অনেস্ট, তাই না? তো এই সাবজেক্টের সাথে এই কমপ্লিমেন্টকে যুক্ত করে, এটা কিন্তু তখন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এইরকম স্ট্রাকচার পেলে আমরা অ্যাডজেক্টিভ ধরবো। এখানে হাউ সমান অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যখন হাউ প্লাস অক্সিলারি ভার্ব 1 প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব 2, 3 প্লাস প্রিন্সিপাল ভার্ব, এই ধরনের ফরম্যাটে যখন প্রশ্ন হবে, তখন কিন্তু এই হাউটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এইখানে হাউ সমান অবশ্যই অ্যাডভার্ব। দেখো আমরা যে দুটো স্ট্রাকচার এখানে দেখিয়েছি, একটা হচ্ছে সমীকরণ 1, একটা সমীকরণ 2। প্রশ্নটা ছিল হাউ ডাজ চুবকপ রিয়াক্ট। দেখো হাউ এখানে আছে ডাজ চুবকপ রিয়াক্ট, এখানে হাউ কিন্তু আছে আর ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব 1 আছে, চুবকপ সাবজেক্ট হিসেবে আছে, অক্সিলারি ভার্ব 2, 3 নাই। অক্সিলারি ভার্ব 2, 3 বলতে বোঝো তো সবাই, আমরা সাহায্যকারী ক্রিয়া কখনো একটা শব্দ দিয়ে পাই, কখনো একাধিক শব্দ দিয়েও পাই। সাধারণত ফিউচারের কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওই সমস্ত জায়গায় কিন্তু আমাদের সাহায্যকারী ক্রিয়া দুটো শব্দ বিশিষ্ট। পারফেক্ট কন্টিনিউয়াস এখানে 3টা, যেমন আই শ্যাল বি ওয়ার্কিং, এখানে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে শ্যাল বি, দুটো শব্দ। যখন আমি বলছি আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, তখন কিন্তু 3টা। এই ধরনের যখন একাধিক শব্দ বিশিষ্ট হবে সাহায্যকারী ক্রিয়া, ওই প্রথম অংশটাকে আমরা আগে বসাবো আর পরের গুলোকে এই জায়গায় বসাবো। প্রশ্নের ক্ষেত্রে থাকবে, এটা প্রশ্নে থাকে, তোমাদের তো প্রশ্ন তৈরি করা লাগছে না, তোমরা তো এই প্রশ্নের উত্তর লিখবা। উত্তর লেখার সময় উত্তর সবসময় কি হবে, উত্তর মানে আগে সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব, এই যে 1, 2, 3 সবগুলোরে আমরা এক জায়গায় বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্বকে বসাবো, এবং এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব মিলেই কিন্তু তৈরি হবে ফাইনাইট ভার্ব অথবা টেন্স যেটাকে বলি। এরপরে যদি অবজেক্ট থাকে বসবে, এরপরে যদি কমপ্লিমেন্ট থাকে বসবে, এরপরে যদি অ্যাডভার্ব থাকে বসবে, যা যা দরকার।
তা আমাদের এই প্রশ্নে আমরা সাবজেক্ট কি পাচ্ছি? যুবকব সাবজেক্ট, ফাইনাইট ভার্ব ডাজ এবং রিয়াক্ট মিলে কি হবে? রিয়াক্টের সাথে এর যোগ হবে না ইয়ের যোগ হবে? এস। পরীক্ষার হলে মনে করো তুমি কনফিউজড হয়ে গেছো যে আমি এস বসাবো না ইয়েস বসাবো, তখন কি করবো? যদি তোমার এরকম ঝামেলায় পড়ো তখন তুমি এই ডাজ রিয়াক্ট লিখবা। যদি তুমি সমস্যায় পড়ো, ভুল তো লেখা যাবে না, শিওর হতে হবে, কারণ এই জায়গা দেখলেই কিন্তু আমরা আর পড়া লাগে না। আমরা যখন দেখি খাতা দেখি তখন সাবজেক্ট লেখে, আর সবাই কি করে ওই রিয়াক্টের সাথে এর যোগ করে না, ওই যে ডাজ এই পাশে ছিল ওটা খেয়াল করে না, এটা 90% খেয়াল করে না। তো যখন রিয়াক্ট দেখি এর পরে আর পড়ি নি, ওখানে ক্রস বেঞ্চ চেক দিই, কারণ ওর পরে যতই ঠিক লিখুক ঠিক নেই তো আর। তাহলে যুবকব রিয়াক্টস, যুবকব সাবজেক্ট গেল, রিয়াক্টের সাথে এর যোগ করলাম কারণ ডাজ এবং রিয়াক্ট মিলে। এরপরে কি আছে? হোয়েন লোমভ অ্যারাইভস, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, আগেরটার মতোই। কখন অর্থে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবজেক্ট গেল, ফাইনাইট ভার্ব গেল। তাহলে যুবকব হচ্ছে প্রতিক্রিয়া দেখায়। কখন দেখায়? যখন লোমব পৌঁছায়। এবার বলছে যে কিভাবে দেখায়, কিভাবে সে তার প্রতিক্রিয়াটা দেখায়। আমরা বলছিলাম যে হাউ থাকলে দুইভাবে উত্তর হয়, একটা প্রিপজিশন দিয়ে একটা ক্লজ আকারেও হতে পারে। হাউ যখন থাকে তখন আমরা এই যে বাই অথবা এসব উইথ অথবা উইদাউট এদের পরে নাউন বসাই, এটা কিন্তু একটা ফ্রেজ তৈরি করে, প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করে। আর ক্লজ তৈরি করার ক্ষেত্রে কিভাবে হয়? ইফ অথবা আনলেস যুক্ত ক্লজ আমরা ব্যবহার করি। এটা দুটোই কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে কিভাবে প্রতিক্রিয়াটা দেখিয়েছিল, কিভাবে দেখিয়েছিল? প্যাসেজে যাও, প্রথম দিকে আছে আনন্দের সাথে না দুঃখের সাথে, বিস্ময়ের সাথে কিনা। দেখো এখানে বলছে যে গোয়িং টু মিট হিম, যুবক বলছে ডার্লিং বয় লুক হু ইট ইজ, ইভান ভ্যাজিলেভিচ absolutely delighted shakes his hand, this is what I call a pleasant surprise lady, লাড্ডি আর কি, হাউ আর ইউ। এই সেন্টেন্স বা এই ডায়লগের ভিতরে কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে সে ডিলাইটের কথা বলছে, সারপ্রাইজের কথা বলছে এবং হ্যান্ডশেকের কথা বলছে। তাহলে কিভাবে রিয়াক্ট দেখিয়েছিল? যদি বলি আমরা উইথ ডিলাইট, উইথ ডিলাইট আনন্দের সাথে, উইথ যদি বলি উইথ সারপ্রাইজ, উইথ সারপ্রাইজ উইথ ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ আর সারপ্রাইজ মানে বিস্ময়। তাহলে আমরা এখানে
ওই দুটোকে লিখবো নাকি হ্যান্ডশেক করার মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছিল? হ্যান্ডশেক তো কোনো প্রতিক্রিয়া হতে পারে না। তাহলে আমরা এখানে ব্যবহার করব উইথ ডিলাইট অ্যান্ড সারপ্রাইজ। এই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হাউ এর উত্তর গেল, উত্তর শেষ।